2 দিন পর আমার ফুফাতো ভাই আমাকে ফোন করে যা বললো তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ফুফাতো ভাই বলল, মামি অনেক অসুস্থ, আমি আর ভাবি মামিকে হাসপাতালে নিয়ে এসেছি, তুই আই, তোর ভাই একটা কাজে দেশের বাইরে গেছে, 3 দিন পরে আসবে, তাই তুই এসে দেখা কর। আমি বললাম আচ্ছা, দেখি কি করা যায়। তারপর আমি মা বাবাকে গিয়ে বললাম আমার আব্বু আম্মু অসুস্থ। তারপর আমার বাবা বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যাও আর তোমার সাথে আমরাও যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার রুমে গিয়ে রেডি হয়ে নিলাম, আর বাবা মাও রেডি হয়ে নিলেন। গাড়ি নিয়ে রওনা হলাম গন্তব্যে। এর আগে আরাফাতকে বলেছি হাসপাতালের ঠিকানা মেসেজ করে দিতে, তাই সে আমার ফোনে টেক্সট করে দিল। এদিকে মাঝপথে পৌঁছালাম, তখনই জয় ফোন দিয়ে বলল, কিরে আজকে এখনো অফিসে আসলি না কেন, নাকি কোনো সমস্যা? আমি বললাম আমার আব্বু আম্মু অসুস্থ, তাই তাকে দেখতে যাচ্ছি, এখন অফিসে আসতে পারবো না আমি। জয় বলল আচ্ছা ঠিক আছে, তো কবে আসবি? আমি বললাম কালকেই জয়েন করব। জয় বলল আচ্ছা ঠিক আছে, ভালো মতো আসবি। আমি বললাম আচ্ছা। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা গন্তব্যে পৌঁছালাম। অপরদিকে আম্মুকে ডাক্তার বেডে শিফট করেছেন। আম্মুর তেমন কিছু হয়নি, শরীর দুর্বল থাকার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমরা একজন নার্সকে জিজ্ঞাসা করলাম 309 নাম্বার রুমটা কোথায়। সে দেখিয়ে দিল আর রুমের দরজায় গিয়ে নক করি। আমি বললাম ভিতরে আসবো? ভাবি বলল হ্যাঁ আসো। ভাবি বলল তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আরাফাত বলল তুমি আসবে, তবে তার সাথে এনারা দুজনকে চিনতে পারলাম না তো। আমি বললাম ওনাদের চিনতে পারবে, আগে আম্মুর জ্ঞান ফিরতে দাও, সবাইকে একত্রেই বলবো। ভাবি বলল আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে। আরো কিছুক্ষণ পর দেখলাম মায়ের জ্ঞান ফিরেছে, তিনি চোখ খুলে আমাকে দেখলেন। আমি বললাম কেমন আছো আম্মু? আম্মু বলল তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল, এখন সুস্থ আছি। আমি জানি তোকে অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু আমার তো কিছু করার ছিল না, আমিও তোকে ভুল বুঝেছিলাম। তারপর থেকে প্রতি রাতে তোর জন্য দোয়া করতাম যেন তুই ভালো থাকিস। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। আম্মু আবার বলল তোর সাথে ওনাদের তো চিনতে পারলাম না, ওনারা কে? আমি বললাম ওনারা আমার বাবা মা, আমি ওনাদের হারিয়ে যাওয়া সন্তান। কিন্তু তুমি তো বলতে আমি তোমাদের ওই সন্তান, আমি তো এটাও বুঝতে পারিনি যদি আমি ওনাদের সন্তান হই তাহলে তো আমাদের এখানে সবাই জানবে, আর আমিও কোনো না কোনো ভাবে জানতে পারতাম, কিন্তু তা তো হলো না। আমাকে একটু বলবে আমি আসলে ওনাদের সন্তান কিনা? আম্মু বলল তুই আমাদের সন্তান না, তবে ওনাদের সন্তান কিনা তা বলতে পারবো না। আমি বললাম তাহলে তো আমাদের আত্মীয়রাও কেউ জানে না। আম্মু বলল তারা কেউ জানে না, শুধু আমি জানতাম, আর তোর আব্বু আর তোর বড় ভাইও জানতো। আমি বললাম আচ্ছা আম্মু, সব বুঝিয়ে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু বলল তবে জানতে হলে আজ থেকে আরো 19 বছর আগে থেকে ঘুরে আসতে হবে, তবে তোকে আরো আগে থেকে বলতে হবে, আরো 14 বছর আগে, মোট 33 বছর আগে। চলুন আপনাদের 33 বছর আগে ঘুরিয়ে আনি। তখন আম্মু বলা শুরু করলেন, আরো 33 বছর আগে আমি তখন কলেজে পড়তাম, মাত্র কলেজে উঠেছি, মানে প্রথম বর্ষ। তখন একটা ছেলেকে দেখতাম আমার পিছু নিত, আবার কলেজে তাকিয়ে থাকতো, আমি কিছু বলতাম না। ছেলেটা দেখতেও সুন্দর ছিল। এভাবে চলতে থাকলো কিছুদিন। আমি ছেলেটার দিকে কিছুটা আকৃষ্ট হয়ে গিয়েছি। তার কিছুদিন পরে ছেলেটা আমাকে প্রপোজ করলো। ছেলেটা বলল আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি পারবে আমার হাতে হাত রেখে অনেক দূর পাড়ি দিতে? আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, বৃষ্টিতে দুজনের হাত ধরে হাঁটতে পারবে আমার সাথে। তখন আম্মু বলেছিল আমাকে ভাবতে দাও, যদিও আমি তাকে পছন্দ করে ফেলেছিলাম, তবুও বললাম না, তবে বললাম কালকে বলবো। তারপর তোর আব্বু বলল আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। তারপর আমি বললাম আচ্ছা। তোর বাবার ব্যাপারে কিছু বলে নেই, তোর বাবার বাবা মানে তোর দাদা দাদি কেউ বেঁচে ছিল না, সে ছিল আমার থেকে 2 বছরের বড়, মানে সে অনার্স প্রথম বর্ষে পড়তো। কিন্তু তোর নানা ছিল এখানের জমিদার, তার তোর বাবার সম্পত্তির তুলনায় অনেক বেশি। তো আপনারা এখন ভাবছেন তাহলে আরাফাত কিভাবে আমার ফুফাতো ভাই হয়? তারা আমার এক আত্মীয়, ছোট থেকেই ফুফা ফুফু বলে অভ্যাস হয়ে গেছে, তাই ফুফাতো ভাই ডাকি। আম্মু আবার বলতে শুরু করলেন, পরের দিন যখন কলেজে গেলাম তখন তোর বাবা আমার কাছে এসে জানতে চাইলো আমার মতামত কি। আমিও হ্যাঁ বলে দিলাম। এভাবে চলতে থাকে আমাদের দিনকাল। আমাদের বাসা থেকে ওদের বাসা অনেক দূরে, কলেজটাও অনেক দূরে, যে কারণে বাবা মানে তোর নানা কিছু জানতে পারেনি। কেটে যায় 3টা বছর। এর মাঝে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়। এর মাঝে একটা ঘটনা ঘটলো। আমার বাবা মানে তোর নানা আমার জন্য পাত্র দেখতে থাকেন। তখন আমি বললাম বাবা আমি বিয়ে করব না। তোর নানা বললেন কেন বিয়ে করবি না? আমার একটা ভালো ছেলেকে পছন্দ হয়েছে, আর আমি চাই ওর সাথেই তুই বিবাহ কর, ওর কাছে তুই সুখে থাকবি মা। ছেলেটা ভালো চাকরি করে, অন্য জায়গায় কোনো জমিদারি না থাকলেও তখন আমাদের এখানে ছিল। তোর নানা বলল আমি কোনো দ্বিতীয় কথা শুনবো না, আমার কথাই শেষ কথা। আমি আর ওখানে কিছু বলতে পারলাম না। আমরাও 2 ভাই বোন, মানে আমার আরেকজন বড় ভাই ছিল, মানে তোর মামা, সে আমাকে খুব ভালোবাসতো। আমি তার কাছে গিয়ে আমার বাবার কথা বললাম। আমি তোর মামাকে গিয়ে বললাম ভাই তুই আমাকে একটা সাহায্য কর। তারপর আমি সবকিছু বললাম, আর বললাম আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, না হলে মরে যাব। তোর মামা বলল আচ্ছা আমি বাবাকে বুঝিয়ে বলবো। তোর মামা আমার আর তোর বাবার কথা বলে, কিন্তু তিনি আরো ক্ষেপে যান, আর 1 সপ্তাহের মধ্যে আমার বিবাহ দিতে চান। পরের দিনে আমি তোর বাবাকে সব বলি আর প্ল্যান করি আমরা পালিয়ে অন্য জায়গায় চলে যাব। পরের দিন রাতে আমি আর তোর বাবা পালিয়ে চলে আসি চট্টগ্রামে। এখানে তোর বাবা একটা চাকরি নেয়, আর দিনকাল ভালো মতোই কাটতে থাকে। এর 1 বছর পরে জন্ম হয় তোর ভাইয়ের বা রাজের। রাজ তোর থেকে 6 বছরের বড়। দেখতে দেখতে চলে যায় আরো অনেক বছর। তখন তোর ভাইয়ের বয়স 10 বছর মাত্র, কিছুটা বুঝতে শিখেছে। এর মধ্যে একদিন তোর বাবা অফিসে কাজে আসলেন ঢাকাতে, সাথে আমি এবং রাজু আসলাম। এখানে আসার পর অফিসের কাজ শেষে 2-3 দিন ঘুরলাম। পরের দিন চলে আসবো, তাই আজকে মার্কেটে বের হলাম।
মার্কেট শেষ করতে করতে রাত হয়ে গেল। তখন ফিরতেছিলাম আমরা গাড়িতে পিছনে সিটে, আর তোর বাবা ড্রাইভিং করতেছিল। রাত 12টা এপাশ ওপাশ হবে, রাস্তা অনেকটা ফাঁকা। তখন তোর বাবা খেয়াল করলো যে গাড়ির সামনে ছোট একটা বাচ্চা এসে পড়েছে, আর তখনই তোর বাবা হাত ব্রেক প্রেস করে। গাড়ি থেকে নেমে দেখি তুই, আশেপাশে কাউকে দেখা যায় না। অনেকক্ষণ ওয়েট করেও কাউকে পাওয়া যায়নি, যে কারণে তোর বাবা তোকে নিয়ে নেয়। যদি তোর আসল বাবা মাকে খুঁজে না পায় তাহলে তুই আমাদের সন্তান হয়েই থাকবি। তারপর সেখান থেকেই তুই আমাদের ছোট ছেলে আবির। যেহেতু আমাদের বাসা ছিল চট্টগ্রামে আর কক্সবাজার থেকে একেবারে কাছাকাছি, তাই তোকে আর তোর বড় ভাইকে প্রতি সপ্তাহে নিয়ে যাওয়া হতো সমুদ্র সৈকতে। যখন তোর বয়স 7 হয় তখন তোর ভাইয়ের বয়স 13 প্রায়। তোরা দুজন সমুদ্র পাড়ে চলে যেতি, না করলেও শুনতি না। 1 বছর পর তোর বয়স যখন 8 বছর হয় তখন তোর বাবা একদিন ঘুরতে যায় ঢাকা, তবে গিয়েছিল একটা কাজে। তখন তোর মামার সাথে তোর বাবার দেখা হয়। তোর বাবা বলল কেমন আছেন? তোর মামা বলল ভালো আছি, আপনি কেমন আছেন? তোর বাবা বলল ভালোই। তারপর তোর নানার কথা জিজ্ঞেস করলো, বলল কেমন আছেন? তোর মামা বলল ভালো না, তিনি শুধু আপনাদের কথা বলেন, এখন প্রায় মৃত্যুশয্যায়, মৃত্যুর আগে আপনাদের দেখতে চান। এরপর তোর বাবা বলল আচ্ছা আমরা 2 দিন পরেই যাব তাহলে তাকে দেখতে। তোর মামা বলল আচ্ছা। এরপর তোর নানা আমাদের মেনে নেয়। 2 দিন পরে আমরা আমাদের আগের বাড়িতে যাই, গিয়ে দেখি বাড়িটা অনেকটা আগের মতোই আছে, তবে গ্রামটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি আর তোর বাবা বললেন কেমন আছেন বাবা? বাবা কিছু বললেন না। তারপর আমাকে ধরে কেঁদে দিলেন আর বললেন আমার সাথে এতটা রাগ করে থাকতে পারলি মা? আমি কিছু না বলে চুপচাপ সেভাবে দাঁড়িয়ে রইলাম। তোর নানা আবার বললেন আমি তোকে কিছুদিন পরেই মেনে নিয়েছিলাম। তারপর তিনি আবার বললেন তা এরা দুজনকে